গুড মর্নিং সবাইকে। আজকে আমাদের ইন্ডিয়ান জিওগ্রাফির যে চ্যাপ্টারটা রিলেটেড টু ইন্ডাস্ট্রিজ। আমরা এগ্রিকালচার পড়েছি, সয়েল পড়েছি, ইন্ডাস্ট্রি পড়ার আগে আমাদের ইন্ডিয়ার মেন পাওয়ার সোর্স গুলো কি কি সেগুলো জানতে হবে। তো আজকে আমরা ইন্ডিয়ার পাওয়ার সোর্স নিয়ে কিছু কথা বলবো এবং স্লাইডে সেগুলো বিষয়ে একটু জানবো। ইন্ডিয়াতে এনার্জি মেনলি দুটো ধরনেরই হয়, ওয়ার্ল্ড ওয়াইড হয়তো অনেক রকম ভ্যারাইটি দেখা যেতে পারে। ইন্ডিয়াতে মাত্র দুটো ধরনেরই এনার্জি সোর্স দেখা যায়। একটা হচ্ছে কনভেনশনাল, যার মধ্যে আছে কোল, পেট্রোলিয়াম, ন্যাচারাল গ্যাস। আরেকটা হচ্ছে নন কনভেনশনাল। এবার একটা কথা বলে রাখি, পাওয়ার আর এনার্জি কিন্তু সিনোনিমাস, ঠিক আছে? যাকেই আমরা পাওয়ার বলি তাকেই আমরা এনার্জি বলি। পাওয়ার অর এনার্জি, বোথ আর সেম থিং, ঠিক আছে? দেয়ার আর টু টাইপস অফ এনার্জি। নাম্বার ওয়ান ইজ কনভেনশনাল এনার্জি and নাম্বার টু ইজ নন কনভেনশনাল এনার্জি। নন কনভেনশনাল এর মধ্যে কি কি আসছে? বায়োগ্যাস, সোলার এনার্জি, নিউক্লিয়ার এনার্জি, উইন্ড এনার্জি, টাইডাল এনার্জি, জিওথার্মাল এনার্জি। অনেক বেশি নাম্বার অফ নন কনভেনশনাল এনার্জি কিন্তু ইন্ডিয়াতে অ্যাভেলেবেল। কনভেনশনাল এনার্জি সোর্সটা অনেক কম। কিন্তু মেন কনস্টিটিউয়েন্ট যেটা ইন্ডিয়াতে পাওয়ার সোর্স, যেটার উপর টিকে থাকে ইন্ডিয়ার পাওয়ার রিসোর্স, যেভাবে আর কি চালিত করা হয়, সেইটা কিন্তু কনভেনশনাল সোর্স হচ্ছে ম্যাক্সিমাম। বাট দুটো আমাদের পার্থক্য কোথায়? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কনভেনশনাল অ্যান্ড নন কনভেনশনাল সোর্স অফ এনার্জি? কনভেনশনাল মানে হচ্ছে যেটাকে আর ফিরিয়ে আনা সম্ভব নয়, যার রিসোর্সটা অনেক লিমিটেড, ঠিক আছে? দ্যাট ইজ নোন অ্যাজ কনভেনশনাল সোর্স অফ এনার্জি। আর নন কনভেনশনাল মানে উইচ ক্যান বি রিনিউড, বারবার আমরা সেখান থেকে এনার্জি এক্সট্রাক্ট করতে পারি, কোনো দিন সেটা ফুরাবে না। কেন এটা কেন ফুরিয়ে যাবে, এটা কেন ফুরাবে না? দিস ইজ লিমিটেড সোর্স, ঠিক আছে? দুটো কিওয়ার্ড দিয়ে আমরা মনে রাখতে পারি। কনভেনশনাল এনার্জি ইজ লিমিটেড সোর্স এনার্জি, non-conventional source of energy is unlimited source of energy. Why is it so? কারণ কোল, পেট্রোলিয়াম, ন্যাচারাল গ্যাস এগুলো একটা লিমিটেড কোয়ান্টিটিতে আর্থের ভেতরে থাকে, ঠিক আছে? ভূগর্ভের ভেতরে একটা লিমিটেড কোয়ান্টিটি কোল রয়েছে, একটা লিমিটেড কোয়ান্টিটি ন্যাচারাল গ্যাস সাপ্লাই চেন রয়েছে, এবং পেট্রোলিয়ামও লিমিটেড রয়েছে। কেন লিমিটেড? কারণ অল্প একটু পেট্রোলিয়াম ফর্ম হতে কিন্তু কয়েক বছর লাগে, কয়েক মিলিয়ন্স অফ ইয়ার্স ইজ টেকেন ফর দ্য ফর্মেশন অফ পেট্রোলিয়াম। কেন? যে ফসিল ফুয়েলস এবং ডেব্রিজ, ঠিক আছে, আমাদের আর্থ সারফেসের উপরে যেই ডিকে অফ প্লান্টস অ্যানিমালস থাকে, সেইগুলো মাটির তলায় চাপা পড়ে যায়, ঠিক আছে? মাটির তলায় ক্রমশ সময়ের সাথে সাথে সেগুলো চাপা পড়ে যায় এবং সেটা ফসিল ফুয়েলসে রূপান্তরিত হয়। হ্যাঁ, ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট সোর্স অফ ফসিল ফুয়েলস ইজ পেট্রোলিয়াম। এগুলো সব ডিকে প্লান্টস আর অ্যানিমালস, ডিকে অফ লিভিং বিংস বলতে পারি, ডিকে অফ লিভিং বিংস থেকে কিন্তু এই ফসিল ফুয়েলসটা ক্রিয়েশন হয়। তার মধ্যে এগুলোও কিন্তু পড়ছে, কোল, পেট্রোলিয়াম, ন্যাচারাল গ্যাস, এগুলো সবই ফসিল ফুয়েলস এর মধ্যে পড়ছে। এগুলো ডিকে অফ লিভিং বিংস অনেকদিন ধরে রাখতে রাখতে কিন্তু সেগুলো ফর্ম হচ্ছে, ঠিক আছে? তাই জন্য এটার কিন্তু একটা লিমিটেড সাপ্লাই রয়েছে। এটা কখনোই আনলিমিটেড ভাবে কিন্তু ফর্মেশন হয় না, কারণ এর ফর্মেশনটা অনেক টাইম কনজিউমিং। অনেক কয়েক মিলিয়ন্স অফ ইয়ার্স ধরে কিন্তু অল্প একটু পেট্রোলিয়াম প্রডিউস হয়। কিন্তু পেট্রোলিয়াম ইউজ কতটা হচ্ছে সেই অনুপাতে পেট্রোলিয়াম ইউজ হিউজ, ঠিক আছে? সারা পৃথিবীর যত পেট্রোলিয়াম রিসোর্সেস আছে আমরা খুব সহজেই সেটাকে নিয়ে পৃথিবীর আন্ডারগ্রাউন্ড থেকে কিন্তু নিয়ে আমরা নিজেদের কাজে ইউজ করছি। যেমন গাড়িতে ফার্স্ট হচ্ছে অটোমোবাইল ইন্ডাস্ট্রি, পেট্রোলিয়ামের মেইন সোর্স, যেটা আরো অনেক কিছু আছে। সেম ফর কোল। আমাদের ম্যাক্সিমাম 99% ইন্ডাস্ট্রি রানস অন কোল, ঠিক আছে, কয়লার ওপর। তো কয়লা, পেট্রোলিয়াম, ন্যাচারাল গ্যাস এগুলোই কিন্তু ওয়াইডলি ইউজ হয় ইন্ডিয়াতে অ্যাজ এনার্জি সোর্স। যে কোনো জায়গায় এগুলো না থাকলে ইন্ডিয়া উইল কাম টু আ স্ট্যান্ড স্টিল। কেননা এগুলো হচ্ছে ট্র্যাডিশনাল সোর্স। লিমিটেড তো বটেই, কারণ ভূগর্ভের তলায় এগুলো লিমিটেড কোয়ান্টিটি পাওয়া যায়। অ্যাট দ্য সেম টাইম দিস ইজ ট্র্যাডিশনাল, ট্র্যাডিশনাল সোর্স অফ এনার্জি। ওকে, কেননা এটা বহুদিন ধরে চলে আসছে কনভেনশনাল সোর্স। বহুদিন ধরে কনভেনশনাল সোর্স অফ এনার্জি ইজ বিং ইউজ, ইট ইজ ট্র্যাডিশনাল ফর্ম অফ এনার্জি। কিন্তু নন কনভেনশনাল সোর্স যেগুলো বায়োগ্যাস, এনার্জি, নিউক্লিয়ার এনার্জি, এগুলো অনেকটা অ্যাডভান্সড এবং নিউয়ার ফর্ম অফ এনার্জি, ঠিক আছে?
নতুন ভাবে আবিষ্কার করা হচ্ছে। নন কনভেনশনাল সোর্স আপাতত এই কটা আমরা দেখছি ইন্ডিয়াতে, পরবর্তীকালে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের সঙ্গে আরো বেশি করে বাড়তে পারে, তার কোনো ঠিক নেই, ঠিক আছে। নন নন কনভেনশনাল সোর্স মেনলি সাইন্টিফিক অ্যাডভান্সমেন্টের সাথে সাথে তৈরি হয়। সাইন্টিফিক অ্যাডভান্সমেন্টের সাথে যখন সায়েন্স উন্নতি করে, তখনই কিন্তু এক্সট্রা যে পাওয়ার রিসোর্সেস গুলো, আমরা কিভাবে কোলকে রিপ্লেস করতে পারি, আমরা কিভাবে পেট্রোলিয়ামকে রিপ্লেস করতে পারি, সেই মিনস অ্যান্ড ওয়েজ গুলো কিন্তু সায়েন্স ক্রমশ আস্তে আস্তে ডেভেলপ করছে। এবং দ্যাট ইজ আ ক্লিনার অল্টারনেটিভ। সুবিধা কি কি আছে নন কনভেনশনাল সোর্স আর কনভেনশনাল সোর্সের মধ্যে? কারণ নন কনভেনশনাল সোর্স অফ এনার্জি ইউজ করলে সুবিধা কি কি আছে, অ্যাডভান্টেজ গুলো কি কি? ইট ইজ আ ক্লিনার অল্টারনেটিভ, ঠিক আছে। ক্লিনার অল্টারনেটিভ, দ্যাট মিনস এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, ঠিক আছে। এনভায়রনমেন্টকে রক্ষা করা কিন্তু অনেক বেশি করে করা যায় আমরা যদি নন কনভেনশনাল সোর্স ইউজ করি। কেন না, এই যে জিনিসগুলো, সোলার এনার্জি, টাইডাল এনার্জি, জিওথার্মাল এনার্জি, নিউক্লিয়ার এনার্জিটা একটুখানি, বায়োগ্যাস, এগুলো সবই কিন্তু নেচার ফ্রেন্ডলি, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, এনভায়রনমেন্টের কোনো ক্ষতি করবে না, পরিবেশ বান্ধব জিনিস সেগুলো নন কনভেনশনাল সোর্স। কিন্তু সাইন্টিফিক অ্যাডভান্সমেন্ট এবং টেকনোলজি একটু হাই টেকনোলজি লাগে বলে ইন্ডিয়ার সব জায়গায় কিন্তু এগুলো এখনো ডেভেলপ করা যায়নি। অন দ্য আদার হ্যান্ড, এই কোল, পেট্রোলিয়াম, ন্যাচারাল গ্যাস, এগুলো কি বলতো, এগুলো এনভায়রনমেন্টে খুব ক্ষতি করে। দিজ আর নট এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, ঠিক আছে। কয়লার ধোঁয়া, গাড়ি থেকে যে পেট্রোলিয়াম ফিউমস গুলো বেরোয়, ওর মধ্যে প্রচুর পরিমাণ কেমিক্যালস থাকে, তাতে এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, সয়েল পলিউশন সবকিছু কিন্তু হয়। ন্যাচারাল গ্যাসও তাই, ঠিক আছে, প্রচুর পলিউশন ক্রিয়েট করে। একই তো, এইগুলো অনেক লিমিটেড সোর্স, আজ আছে কাল নেই। এছাড়া যতদিন এগুলোকে আমরা খরচা করবো, এনভায়রনমেন্টের প্রতি কিন্তু খুবই অযত্ন নেওয়া হবে। বাট এগুলো চিপার অল্টারনেটিভ, এগুলো সস্তা, খুব একটা বেশি কস্টিং যায় না, সেই জন্য চিপ বলে এগুলো বেশি ইউজ করা হয়। এবং ট্র্যাডিশনাল তাই চিপ, অনেকদিন ধরে লোকে ইউজ করছে। এগুলো কিন্তু কস্টলিয়ার, নন কনভেনশনাল সোর্স ইজ কস্টলিয়ার, বাট ওয়ান টাইম কস্টলিয়ার। একবারে ইনস্টল করে নিল কেউ, সেটা কিন্তু বারবার ইউজ করা যাবে, ঠিক আছে। মানে ওয়ান টাইম একটু বেশি খরচা হবে নন কনভেনশনাল সোর্স অফ এনার্জি ইনস্টল করার জন্য বা ইউজ করার জন্য ফ্যাক্টরিতে। বাট ইন্ডিয়ানসরা 99% কনভেনশনাল সোর্স এবং কোল, স্পেশালি কোল, ঠিক আছে, কোলের ওপরেই তারা কিন্তু ডিপেন্ড, ঠিক আছে। দিজ আর দ্য বেসিক ডিফারেন্স বিটুইন নন কনভেনশনাল অ্যান্ড কনভেনশনাল সোর্স অফ এনার্জি, ঠিক আছে। এরপর আমরা ইন ডিটেলস পড়বো। ফার্স্টেই আসছে কোল। কোল সম্বন্ধে, কোল হচ্ছে একদম ইম্পর্টেন্ট একটা জিনিস, আমরা জানি 54% of coal is used in total electricity production. টোটাল ইলেকট্রিসিটি প্রোডাকশন আমাদের দেশে যা হয়, সব থেকে ইম্পর্টেন্ট কাজ কোলের যেটা, সেই টোটাল ইলেকট্রিসিটি প্রোডাকশনের মধ্যে প্রায় 54% কোল থেকেই ডিরেক্টলি করা হয়। ইলেকট্রিসিটি প্রোডাকশন মানেই সেখানে কোলের রিকোয়ারমেন্ট থাকবে, ঠিক আছে। তার মানে এবার নেক্সট কোয়েশ্চেন হতে পারে যে যেদিন কোল শেষ হয়ে যাবে, সেদিন কি তাহলে ইলেকট্রিসিটি আর ইউজ করা যাবে না? হ্যাঁ, নিশ্চয়ই যাবে। তার জন্য অ্যাডভান্স টেকনোলজি, নন কনভেনশনাল সোর্স ইয়ে করা হচ্ছে। সোলার বাল্ব আছে, ঠিক আছে, উইন্ড এনার্জি আছে, এইগুলোকে আরো বেশি সাস্টেনেবল ওয়েতে ইউজ করার জন্য সায়েন্টিস্টরা কিন্তু উঠে পড়ে লেগেছে। কারণ এইগুলো কনভেনশনাল সোর্স, এগুলো আজ আছে কাল নেই। অলরেডি কোল রিজার্ভ অনেক বেশি কমে এসছে, এবং সেগুলো ফুরিয়ে আসছে বলেই কিন্তু আরো বেশি স্কারসিটি তৈরি হচ্ছে, এবং নন কনভেনশনাল সোর্সের ডিমান্ডটা আরো বাড়ছে। About 99% of it comes from Gondwana coal fields, ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা ডেটা। 99% কোল কোথা থেকে আসে? গোন্ডওয়ানা কোল ফিল্ডস থেকে। গোন্ডওয়ানা কোল ফিল্ডস মানে কোন জায়গাটা ভারতের ম্যাপে? রিভার ভ্যালি অফ দামোদর, সোন, মহানদী, গোদাবরী, পেঞ্চ, ওয়ার্দা, মানে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, এই বেলটা, স্পেশালি বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, এই বেলটা হচ্ছে কোল বেল্ট। তাই তো বলছে, তাই তো, রিভার ভ্যালি অফ দামোদর সোন মানে দামোদর এদিকে, সোন এদিকে, এদিক দিয়ে নামছে, মহানদী এদিকে উড়িষ্যায়, ঠিক আছে। গোদাবরী আরেকটু নিচে, অন্ধ্রপ্রদেশ অব্দি এক্সটেন্ড করা যেতে পারে গোদাবরী। পেঞ্চ ওয়ার্দাও গোদাবরীরই ট্রিবিউটারি। তো এই মোটামুটি বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ ম্যাক্সিমাম, ঠিক আছে, এই যে বেল্টটা, এটাকে বলছে, এক কথায় বলছে গোন্ডওয়ানা কোল ফিল্ড। এবং 99% কোল, 99% কয়লা কিন্তু এই জায়গাটা থেকে এক্সট্রাক্ট করা হয়। কোন জায়গাটা আরেকবার মনে করি? বিহার, ঝাড়খণ্ড,
উড়িষ্যা আর অন্ধ্রপ্রদেশ, এই পুরো জোনটা থেকে কিন্তু 99% কোল এক্সট্রাক্ট করা হয়। ঠিক আছে, এটাকে এক কথায় কি বলবে? এক কথায় বলা হয় গোন্ডওয়ানা কোল ফিল্ডস। ওকে, তারপর রেস্ট আর ফ্রম টার্সিয়ারি কোল ফিল্ডস। টার্সিয়ারি কোল ফিল্ডস এর মধ্যে কি কি পড়ছে? কোন কোন স্টেট? মেঘালয়, আপার আসাম, জম্মু এন্ড কাশ্মীর, অরুণাচল প্রদেশ। ঠিক আছে, এখানে 1% কোল পাওয়া যায়, অল্প, একদমই অল্প কোয়ান্টিটির, বাট পাওয়া যায়। এবং সেটাকে কি বলছে? সেটাকে এক কথায় বলছে টার্সিয়ারি কোল ফিল্ডস। একটাকে বলছে গোন্ডওয়ানা কোল ফিল্ড, যেটা মেইন কোল ফিল্ড, আর একটাকে বলছে টার্সিয়ারি কোল ফিল্ড। টার্সিয়ারি কোল ফিল্ড মানে মেঘালয়, আপার আসাম, জম্মু এন্ড কাশ্মীর, অরুণাচল প্রদেশ, এই চারটে রাজ্য মিলিয়ে কিন্তু টার্সিয়ারি কোল ফিল্ড হচ্ছে, যেখানে 1% কোল এক্সট্রাক্ট হয়। কোল কত ধরনের হয়? চারটে টাইপ। প্রথম টাইপ হচ্ছে অ্যান্থ্রাসাইট। অ্যান্থ্রাসাইট হচ্ছে সব থেকে গুড কোয়ালিটি কোল। এখানে থাকে 80 to 95% কার্বন। ঠিক আছে, 80 to 95% কার্বন থাকে অ্যান্থ্রাসাইট টাইপে। এবং এটা কোথায় পাওয়া যায়? জম্মু এন্ড কাশ্মীর। এটা কিন্তু ইম্পর্টেন্ট এমসিকিউ। ঠিক আছে, অ্যান্থ্রাসাইট কোল কোন স্টেটে পাওয়া যায়? প্রচুর এক্সামে এটার উপর এমসিকিউ কোশ্চেন কিন্তু আসে। হুম, এবং সব থেকে হাইয়েস্ট কোয়ালিটি বা সব থেকে বেস্ট কোয়ালিটি কোল কোনটা? ইন্ডিয়াতে যেটা পাওয়া যায় অ্যান্থ্রাসাইট, কিন্তু সেটা অল্প পরিমাণে, মাইন্ড ইট, সেটা কিন্তু অল্প পরিমাণে পাওয়া যায়। বেশি পরিমাণে কোনটা পাওয়া যায়? বিটিউমিনাস কোল, সেকেন্ড যে টাইপটা। ঠিক আছে, এটা কার্বন কন্টেন্ট কত? 42 থেকে 72%। আমরা দেখলাম এর আগে অ্যান্থ্রাসাইট কোলে 80 to 95% কার্বন থাকে। যেই কোলে যত পার্সেন্ট কার্বন থাকে সেটার কোয়ালিটি তত ভালো। ঠিক আছে, এবার অ্যান্থ্রাসাইট কোলে 80 to 95% কার্বন থাকে, কিন্তু এটার কোয়ান্টিটি ইন্ডিয়াতে খুবই কম। শুধুমাত্র কাশ্মীরে এগুলো কিছুটা পাওয়া যায়। বাট বিটিউমিনাস কোল কার্বন কন্টেন্ট কিন্তু এত ভালো নয়। ঠিক আছে, 42 to 72% কার্বন, কিন্তু এটা লার্জ কোয়ান্টিটি ইন্ডিয়াতে পাওয়া যায়। এই যে গুনমানা কোল ফিল্ডে, একটু আগে আমরা বললাম গুনমানা কোল ফিল্ডে 99% কোল পাওয়া যায়, তাই তো? এই 99% কোলই কিন্তু বিটিউমিনাস। ঠিক আছে, লার্জ কোয়ান্টিটি পাওয়া যায়। কিন্তু অ্যান্থ্রাসাইট কোল কত? শুধুমাত্র জে যে জম্মু এন্ড কাশ্মীর হচ্ছে টারশিয়ারি কোল ফিল্ডের মধ্যে পড়ে। জম্মু এন্ড কাশ্মীরে এই 1% টারশিয়ারি কোল ফিল্ডের মতো অল্প পরিমাণ কিন্তু অ্যান্থ্রাসাইট পাওয়া যায়। মানে যেটা ভালো কোয়ালিটি কোল, যেখানে 80 to 95% কার্বন কন্টেন্ট আছে, সেইটা টারশিয়ারি কোল ফিল্ড জম্মু এন্ড কাশ্মীরে অল্প পরিমাণে পাওয়া যায়, কিন্তু সেটার কোয়ালিটি সবচেয়ে ভালো। যেটার সেকেন্ড বেস্ট কোয়ালিটি, সেকেন্ড বেস্ট 42 to 72% কার্বন কন্টেন্ট, সেইটাই বেশিরভাগ, কিন্তু 99% সেই বিটিউমিনাস টাইপ অফ কোলটাই কিন্তু পাওয়া যায়। এবং এটাও কিন্তু ইম্পর্টেন্ট এমসিকিউ কোয়েশ্চেন পরীক্ষায় জিজ্ঞেস করা হয় যে ইন্ডিয়াতে সব থেকে বেশি কোন ভ্যারাইটির কোল পাওয়া যায়। ঠিক আছে, ইন্ডিয়াতে সব থেকে বেশি কোন ভ্যারাইটির কোল পাওয়া যায়? আনসার হবে বিটিউমিনাস কোল। নেক্সট, লিগনাইট। লিগনাইট আরেকটু থার্ড ক্যাটাগরির কোল, 30 to 50% কার্বন। এটা লোয়েস্ট কোয়ালিটি বলা যায়। ঠিক আছে, এবং এটা কোথায় পাওয়া যায়? নেইভেলিতে। নেইভেলি কোন রাজ্যে অবস্থিত? প্রচুর কোশ্চেন আসে, ভেরি 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 ইম্পর্টেন্ট, তামিলনাড়ুতে। ঠিক আছে, স্টার মার্ক। নেইভেলি কোন রাজ্যে অবস্থিত? তামিলনাড়ুতে। সেখানে কি পাওয়া যায়? কয়লা পাওয়া যায়। কোন ধরনের কয়লা পাওয়া যায়? লিগনাইট ব্র্যান্ডের কয়লা পাওয়া যায়। নাম্বার 3। তার মানে আমরা যদি ম্যাপে ডিভাইড, সব থেকে ভালো কোয়ালিটির কোল পাওয়া যায় কোথায়? কাশ্মীরে। সব থেকে খারাপ কোয়ালিটির পাওয়া যায় তামিলনাড়ু, নেইভেলিতে। এবং মাঝামাঝি যে ক্যাটাগরিটা পড়ে বিটিউমিনাস, সেটাই 99% কোনমানা কোলফিল্ডে পাওয়া যায়। ফোর্থ ক্যাটাগরি কি? পিট। ঠিক আছে, পিট জিনিসটা কি? অ্যাকচুয়ালি কোলের মধ্যেই পড়ে, কিন্তু সেটা হচ্ছে মিড স্টেজ এন্ড কোল ফরমেশন, মানে ঠিক করে কার্বন কন্টেন্ট নেই এটাতে। ঠিক আছে, খুবই পুয়ার কার্বন কন্টেন্ট, এতই পুয়ার কার্বন কন্টেন্ট যে বলা হয় যে সে এখনো পুরোপুরি কোল হয়ে উঠতে পারেনি, কোল হওয়ার পথে পিট। ঠিক আছে, এটা মাঝারি মাপের, মানে খুবই খারাপ কোয়ালিটির মাঝারি মাপের এক ধরনের কোল, সেটাকে পিট বলছে। হুম, এবং ইন্ডিয়াতে এর কোনো ট্রেস অ্যাসাচ পাওয়া যায়নি, মানে অনলি ইন ফর্মেশন স্টেজ, এখনো কমপ্লিটলি ফর্ম হয়নি। আরো কিছু মিলিয়ন বছর পর পিটটা আরো বেশি ম্যাচিওর কোল হিসেবে পাওয়া যাবে। কিন্তু ম্যাচিওর কোল যেগুলো 1 2 3 তিনটে, অ্যান্থ্রাসাইট কাশ্মীর, লিগনাইট নেভেলি তামিলনাড়ু, বিটুমিনাস সব থেকে লার্জ কোয়ান্টিটি গুণমানা কোল ফিল্ডে।
ঠিক আছে, এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট রিগার্ডিং কোল। কারো কোনো ডাউট থাকলে একবার বলুন রিগার্ডিং কোল। মালদা, ভবন, আসানসোল, কল্যাণী, শিলিগুড়ি। হ্যালো। হ্যালো। হ্যাঁ, কল্যাণী থেকে কল্যাণী। বলছি ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন। বলছি যে আমাদের যে রান্নার কাজে যে কোলটা ব্যবহার হয় সেটা কোন ধরনের কোল এটা? রান্নার কাজে মেনলি বিটুমিনাসই ব্যবহার হয়, ঠিক আছে। 42 to 72%, যেটা সব থেকে লার্জ কোয়ান্টিটি পাওয়া যায়, এবং লার্জ কোয়ান্টিটি পাওয়া যায় বলেই এটার কস্ট কিন্তু কম। কিন্তু এটাকে আরেকটু ভেঙে নিয়ে ইউজ করা হয়, ঠিক আছে। মানে ইন্ডাস্ট্রিতে যেটা ইউজ হয় সেটার আচ্ছা। বাই প্রোডাক্টটা অন্যভাবে আর রান্নার গ্যাসটা অন্যভাবে, দেখতে অন্যরকম হয়, বাট কার্বন কন্টেন্ট কিন্তু 42 to 72%। আচ্ছা। ওকে। হ্যাঁ, থ্যাংক ইউ ফর দ্য কোয়েশ্চেন। আর কারো কোনো ডাউট আছে? ওকে, আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। আচ্ছা, কোল রিজার্ভস ইন ইন্ডিয়া। এবার এখানে একটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ আসে। সেটা হচ্ছে র্যাঙ্ক ওয়ান স্টেট ইন কোল রিজার্ভ কোনটা? রিজার্ভ অনুযায়ী র্যাঙ্ক ওয়ান স্টেট সব থেকে বেশি কোল রিজার্ভ যদি পরিমাণ করে দেখা হয় পার ইয়ার প্রোডাকশন, তাহলে কোন স্টেট এক নম্বরে আসে? সেটার নাম হবে ঝাড়খণ্ড, ইন টার্মস অফ রিজার্ভস, ঠিক আছে। কিন্তু পরবর্তীকালে আবার প্রশ্ন করতে পারে ইন টার্মস অফ প্রোডাকশন, কোল প্রোডাকশন সব থেকে বেশি কোল প্রোডাকশন কোন রাজ্যে হয় ইন টার্মস অফ র্যাঙ্কিং? এক নম্বরে আসবে ছত্তিশগড়। ওকে। ইন টার্মস অফ রিজার্ভ যদি কোয়েশ্চেনে দেয় আনসার হবে ঝাড়খণ্ড। ইন টার্মস অফ প্রোডাকশন যদি দেয় কোল প্রোডাকশন, এক নম্বরে আসবে ছত্তিশগড়। তার মানে ছত্তিশগড়ে সব থেকে বেশি কোল প্রোডাকশন হয়। কিন্তু কোলের রিজার্ভ মানে আনপ্রডিউসড অবস্থায়, মানে ভূগর্ভে সব থেকে বেশি কোল কোন রাজ্যে পাওয়া যায়? সেটা হবে ঝাড়খণ্ড। কিন্তু প্রোডাকশনে এগিয়ে আছে ছত্তিশগড়। এই দুটো কোয়েশ্চেনের কিন্তু ইম্পর্টেন্ট, প্রচন্ড ইম্পর্টেন্ট। ডাব্লিউবিসিএস, আরআরবি, এনটিপিসি সব জায়গায় আগে জিজ্ঞেস করা হয়েছিল। প্রোডাকশনটা এবং রিজার্ভটা খেয়াল রাখতে হবে আনসার করার আগে। এবং এখানে আমরা যেটা পড়বো এই স্লাইডে সেটা হচ্ছে কোল রিজার্ভস ইন ইন্ডিয়া, কটা মেজর কোল এরিয়াজ রয়েছে ইন্ডিয়াতে। এক নম্বর হচ্ছে দামোদর ভ্যালি কোলফিল্ড, দু নম্বর হচ্ছে সোন ভ্যালি কোলফিল্ড, সোন ভ্যালি কোলফিল্ড, তারপর হচ্ছে মহানদী ভ্যালি কোলফিল্ড, গোদাবরী ভ্যালি কোলফিল্ড, ওয়ার্দা ভ্যালি কোলফিল্ড, সাতপুরা ভ্যালি কোলফিল্ড এবং রাজমহল ভ্যালি কোলফিল্ড। এগুলোর অবস্থান কোথায় একবার আমি একে দেখিয়ে দিচ্ছি। দামোদরটা কোন দিকে আছে? এটা যদি ইন্ডিয়ার ম্যাপ হয়, এটা যদি ওয়েস্ট বেঙ্গল হয়, এটা বিহার, এটা ঝাড়খণ্ড, এটা উড়িষ্যা, রাফলি আঁকছি। এবং দামোদরটা কোথায়? ঝাড়খণ্ড এবং ওয়েস্ট বেঙ্গলের মাঝে। এইটা, এই জায়গাটায় কিছু কোল পাওয়া যায়। আমি পিঙ্ক কালারের শেড করে দেবো যে জায়গাগুলো কোল ইম্পর্টেন্ট এরিয়াস। এইখানে হচ্ছে সোন, সোন নদীটা কোথায়? এই যে এই জায়গাটায় পড়ে, চম্বল মধ্যপ্রদেশে পড়ে সোন, ঠিক আছে। এই এরিয়াটায় সোন ভ্যালিতে কিছু কোল ফিল্ড পাওয়া যাবে। মহানদী কোথায়? উড়িষ্যাতে। এই জায়গাটায় কিছু কোল পাওয়া যাবে, মহানদী বেল্ট। গোদাবরী বেল্ট, এই যে মহানদী বেল্ট ধরে নিলাম এইটা, মহানদী গোদাবরী বেল্ট। গোদাবরী বেল্ট পুরো অন্ধ্রপ্রদেশের ওপর পাটটা, তেলেঙ্গানার ওপর পাটটা, অন্ধ্রপ্রদেশ না তেলেঙ্গানার ওপর পাটটা গোদাবরী বেল্ট। ওয়ার্দা হচ্ছে অন্ধ্রপ্রদেশে খানিকটা চলে আসছে ওয়ার্দা এই জায়গাটা। তারপর হচ্ছে সাতপুরা, সাতপুরা হচ্ছে মহারাষ্ট্র অল্প একটু। এই যে বিন্ধ্যা, এটা এটা হচ্ছে বিন্ধ্যা, এটা হচ্ছে সাতপুরা। এই জায়গাটায় হালকা কোল থাকবে, দিস ইজ সাতপুরা রেঞ্জ। এবং রাজমহল হচ্ছে নর্থ বিহার, ঠিক আছে।
দামোদরের ওপর পরটা হচ্ছে রাজমহল। তার মানে কি কোলের মেইন এরিয়াসটা কোনগুলো? এই পুরো বেলটা, বিহার থেকে অন্ধ্রপ্রদেশ অব্দি যে জোনটা বললাম, এই পুরোটা হচ্ছে কোল এরিয়াস, তার মধ্যে এগুলো পড়ছে। এবং বাদিকে কি, বাদিকে একদিকে হচ্ছে এখানে হচ্ছে সোন ভ্যালি মধ্যপ্রদেশে খানিকটা, এবং এখানে হচ্ছে সাতপুরা ভ্যালিতে। সাতপুরা ভ্যালি মহারাষ্ট্র অল্প একটু আছে, তাও পুরোপুরি মহারাষ্ট্রে পড়ছে না, সেটা মধ্যপ্রদেশের মধ্যেই পড়ছে। হ্যাঁ, এই আঁকাটা একটু ঠিক করি এখানে। পুরোপুরি মধ্যপ্রদেশে পড়ছে না, এই পুরোপুরি মহারাষ্ট্রে পড়ছে না, মধ্যপ্রদেশে পড়ছে। এই যে এটা হচ্ছে সাতপুরা ভ্যালি এখানে একটুখানি, এবং এটা হচ্ছে সোন ভ্যালি। এমপি, মহারাষ্ট্র কিন্তু কোল নেই, ঠিক আছে। মধ্যপ্রদেশ, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, ঠিক আছে, দিস ইজ দ্য জোন যেখানে মেজর কোল এরিয়াস পাওয়া যায়। এবং এইখানে 99% কোল রিজার্ভ পাওয়া যায়, উইচ ইজ কল্ড গোন্ডওয়ানা কোলফিল্ড, এক লাইনে। এবং তাও যদি সব থেকে বেশি কোল রিজার্ভ দেখা যায় সেটা হচ্ছে ঝাড়খণ্ড স্টেটে। ঝাড়খণ্ড স্টেটে সব থেকে বেশি কোল রিজার্ভ দেখা যায়, কিন্তু কোল প্রোডাকশন সব থেকে বেশি হয় ছত্তিশগড় স্টেটে, কারণ ছত্তিশগড় ঝাড়খণ্ড পুরোটার মধ্যেই কিন্তু এই জোনটা পড়ছে। নেক্সট স্লাইডে যাচ্ছি। কোল সম্বন্ধে এটুকুই মোটামুটি বলার। পেট্রোলিয়াম, ঠিক আছে, কোলের পরেই যেই সোর্সটা আমাদের মানে খুবই ইম্পর্টেন্ট কাজে লাগে, কোল হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল কাজে, রান্নার কাজে, ঠিক আছে, ডোমেস্টিক ইউজ কিছুটা, ইন্ডাস্ট্রিয়াল ইউজ অনেকটা। সেজন্য কোল হচ্ছে 1 নম্বর সোর্স অফ এনার্জি আমাদের ইন্ডিয়ার এখনো। সেকেন্ড যেটা আসে সেটা হচ্ছে পেট্রোলিয়াম। পেট্রোলিয়াম কেন? কারণ গাড়ি ঘোড়া, প্রাইভেট ভেহিকেল, ঠিক আছে, এবং পেট্রোলিয়ামের ডিমান্ড এত বেশি, স্পেশালি উইথ মিডল ক্লাস অ্যান্ড আপার মিডল ক্লাস, সেই জন্য পেট্রোলিয়াম কিন্তু নেক্সট মেজর এনার্জি সোর্স ইন ইন্ডিয়া আফটার কোল, ঠিক আছে। পেট্রোলিয়ামের প্রাইসিং সম্বন্ধে এটা একটা কন্ট্রোভার্সিয়াল টপিক, ঠিক আছে। ট্যাক্সেশনের জন্য সেটা বেশি আজকাল হাই রেটে যাচ্ছে ডিউ টু ট্যাক্সেশন প্রবলেম। সেকেন্ড আরেকটা আছে যে পার ইউনিট কোলের ক্রুড অয়েলের যে দামটা সেটাও ফ্লাকচুয়েট করে অ্যাকর্ডিং টু ইন্টারন্যাশনাল ইকোনমি, সেটা অন্য প্রসঙ্গ। বাট পেট্রোলিয়াম আমাদের ইন্ডিয়াতে কতটা প্রোডাকশন হয় এবং কতটা ইম্পোর্ট করতে হয় সেটাই আমরা দেখব। ইন্ডিয়াতে কিন্তু প্রোডাকশনের হার খুবই কম, তো সেক্ষেত্রে মেজরিটি পার্টটা ইম্পোর্ট করতে হয় পেট্রোলিয়াম, সেই জন্যই হয়তো প্রাইসটা হাই হয়ে যায়। কি বলছে? প্রোভাইডস ফিউয়েল ফর হিট অ্যান্ড লাইটনিং, lubricants for machinery and raw materials for a number of manufacturing industries. হ্যাঁ, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিজ, বহু ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিজ কিন্তু আছে, তাদের র মেটেরিয়াল হচ্ছে পেট্রোলিয়াম। পেট্রোলিয়াম জেলি, ঠিক আছে, গ্যাসোলিন, এই কয়েকটা নাম মনে পড়ছে আর কি। এরকম বহু ইন্ডাস্ট্রি আছে যেখানে পেট্রোলিয়াম ছাড়া কিন্তু র মেটেরিয়াল ইউজ করা হয় আর কি, বিভিন্ন কেমিক্যাল তৈরি করার জন্য। এছাড়া গাড়ি তো পেট্রোলিয়াম না ঢাললে চলবে না, লিউব্রিকেন্টস ফর মেশিনারি, ঠিক আছে, এবং হিট হিট হিসেবে ফুয়েল হিসেবে ইউজ করা হয়, লাইটিং এ ইউজ করা হয় পেট্রোলিয়াম, ঠিক আছে। পেট্রোলিয়াম রিফাইনারিজ অ্যাক্ট অ্যাজ আ নোডাল ইন্ডাস্ট্রি, ঠিক আছে, পেট্রোলিয়াম রিফাইনারি ফর সিনথেটিক টেক্সটাইল, ফার্টিলাইজার অ্যান্ড নিউমারাস কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, ঠিক আছে। কোন কোন ইন্ডাস্ট্রিতে পেট্রোলিয়াম না হলে চলবে না সেই ইন্ডাস্ট্রিগুলোর নাম দিয়েছে, এবং সেই জন্য পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রিকে বলা হয় নোডাল ইন্ডাস্ট্রি। কেন? সেই পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রি এক্সিস্ট না করলে ওই পার্টিকুলার ইন্ডাস্ট্রিগুলো এক্সিস্ট করবে না। তাই এই সিনথেটিক টেক্সটাইল, ফার্টিলাইজার, কেমিক্যাল ইন্ডাস্ট্রি নোডাল ইন্ডাস্ট্রি অ্যাকচুয়ালি হচ্ছে পেট্রোলিয়াম রিফাইনারি। দেশ থেকে যদি পেট্রোলিয়াম রিফাইনারি উঠে যায় তাহলে কোনো কেমিক্যাল ফ্যাক্টরি থাকবে না, কোনো ফার্টিলাইজার ফ্যাক্টরি থাকবে না, এবং কোনো সিনথেটিক টেক্সটাইল ফ্যাক্টরি থাকবে না। সিনথেটিক টেক্সটাইল মানে হচ্ছে ওই কি বলবো, রেয়ন, তারপর যে রেয়নের জামাগুলো হয়, ঠিক আছে, তারপর সিনথেটিক সিনথেটিক ক্লোথস হয় নানা রকম, সেই ফ্যাক্টরিগুলো কিছুই থাকবে না যদি না পেট্রোলিয়াম রিফাইনারি থাকে। তার মানে কি, দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ব্যাকবোন অফ ভেরি আ লট অফ ইন্ডাস্ট্রিজ, ঠিক আছে। কোলের মতো অত ইম্পর্টেন্ট না হলেও বহু ইন্ডাস্ট্রি আছে যেটা পেট্রোলিয়ামের উপরেই কিন্তু টিকে আছে। নেক্সট হচ্ছে দিজ আর রক ফরমেশনস অফ দ্য টার্সিয়ারি এজ। মানে টার্সিয়ারি এজ মানে গোন্ডওয়ানা এজ আর টার্সিয়ারি এজ, দুটো এজ আছে। গোন্ডওয়ানা এজ অনেক আগে হয়েছিল, তারপরে হচ্ছে টার্সিয়ারি এজ। দুটো পার্থক্য কি একটা অল্প কথায় বলে দিই, বলতে গেলে অনেক ডিটেলস বলতে হয়, অল্প কথায় বলছি। আগে কি ছিল, পৃথিবী দুটো ল্যান্ড মাস ছিল। এটা হচ্ছে, এটাকে বলা হতো আঙ্গারা ল্যান্ড, এটাকে বলা হতো গোন্ডওয়ানা ল্যান্ড। দুটো ল্যান্ড মাস ছিল।
আঙ্গারা ল্যান্ড এবং গোন্ডওয়ানা ল্যান্ড, ঠিক আছে। এবার যখন টেকটনিক মুভমেন্ট হয়েছিল পৃথিবীর, তখন ইন্ডিয়া কিন্তু এরকম জোড়া ছিল না, আগে আলাদা করা ছিল দুটো ল্যান্ড মাস। টেকটনিক প্লেট যখন হলো, তখন কি হলো, গোন্ডওয়ানা ল্যান্ডটা আঙ্গারা ল্যান্ডের দিকে উঠে গেল, ওপরে উঠে যেতে লাগলো, গিয়ে দুটো ল্যান্ড একসঙ্গে অ্যাটাচ হয়ে গেছে, গিয়ে মডার্ন ইন্ডিয়ার যে ফরমেশনটা সেইটা নিয়েছে, ঠিক আছে। ঠিক আছে, এই যদি ইন্ডিয়ার ম্যাপ হয়, বর্তমান ফরমেশনটা কিন্তু, হ্যাঁ, বর্তমান ফরমেশনটা কিন্তু এরকম হয়েছে। তার মানে এই যেখান থেকে ট্রপিক অফ ক্যান্সার যাচ্ছে, এর উপরে পার্টটা হচ্ছে আঙ্গারা ল্যান্ড, আর এই যে ডেকান প্ল্যাটো, এই ল্যান্ডটা হচ্ছে গোন্ডওয়ানা ল্যান্ড, ঠিক আছে। আগে কিন্তু এই পার্টটা ছিল না, এটা এসে কিন্তু গোন্ডওয়ানা ল্যান্ড, আঙ্গারা ল্যান্ডে কিন্তু অ্যাড হয়েছে কিসের পরে, টেথিস সি, মানে টেকটনিক প্লেটফর্ম মুভমেন্টের পরে। মাঝখানে কিন্তু এর আগে একটা টেথিস সি ছিল, একটা সমুদ্র ছিল, সেইটা ক্রমশ কমপ্রেসড হয়ে গিয়ে হিমালয় পর্বতের রূপ নিয়েছে। এটা আমরা হিমালয় চ্যাপ্টারে আগে পড়েছি। সেই টেথিস সি কিন্তু হিমালয় পর্বতের রূপ নিয়েছে দুটো ল্যান্ড যখন জোড়া লাগছিল সেই সময়। কিন্তু আগে কি এই পেনিনসুলার ইন্ডিয়াটা কিন্তু পরবর্তীকালে এসে ওপর দিকে এসে জোড়া লেগেছে। তো এই জোড়া লাগার সময় কি হয়েছে, তখন কিন্তু কোল তৈরি হয়েছিল। এই যে দুটো গোন্ডওয়ানা ল্যান্ড এবং আঙ্গারা ল্যান্ডের মুভমেন্টের ফলে কি হয়েছিল, কোল তৈরি হয়েছিল, কয়লা। কিন্তু পেট্রোলিয়াম তৈরি হয়েছে অনেক পরে। পেট্রোলিয়াম কখন তৈরি হয়েছে, হিমালয়ের ফরমেশনের সময়। হিমালয়ের ফরমেশন যেহেতু অনেক পরে হয়েছে, আরাবল্লী পর্বত হিমালয়ের অনেক আগে, ঠিক আছে, হিমালয় ফরমেশন যেহেতু অনেক পরে হয়েছে, সেটা টারশিয়ারি এজে হয়েছে, সেই সময় কিন্তু পেট্রোলিয়াম ফর্ম হয়েছে। তার মানে আমি যদি দুটো এজের কথা ধরি, একটা হচ্ছে গোন্ডওয়ানা এজ, আরেকটা হচ্ছে টারশিয়ারি এজ। টারশিয়ারি এজ অনেক পরে হয়েছে, ঠিক আছে, এটা 1 মিলিয়ন বছর আগে, এটা হয়তো 1 মিলিয়ন বছর পরে। টারশিয়ারি এজ, এই টারশিয়ারি এজে কিন্তু পেট্রোলিয়াম ফর্ম হয়েছে। আর গোন্ডওয়ানা এজে কি ফর্ম হয়েছে, কোল ফর্ম হয়েছে। কোল অ্যাজ আ ফুয়েল পেট্রোলিয়ামের থেকে অনেক আগে। সেই জন্য এক লাইনে আবার ফিরে আসছি এখানে, দিজ আর রক ফরমেশনস অফ টারশিয়ারি এজ, মানে অনেক পরবর্তীকালে, অনেক নতুন পৃথিবীতে পেট্রোলিয়াম কিন্তু ফর্ম হয়েছে। কোল ফর্ম হয়েছে অনেক পুরনো পৃথিবীতে, পেট্রোলিয়াম ফর্ম হয়েছে অনেক নতুন পৃথিবীতে। সার্টেন এরিয়াস রয়েছে, মুম্বাই হাই বা বম্বে হাইও বলে, গুজরাট, আসাম আর দ্য মেজর পেট্রোলিয়াম প্রোডাকশন এরিয়াস অফ ইন্ডিয়া। মুম্বাই হাইটা কোথায়, এই যদি মুম্বাই হয়, মুম্বাই সিটি, মুম্বাই হাইটা প্রায় 75 কিলোমিটার অ্যাওয়ে ফ্রম মুম্বাই সিটি, সমুদ্রের মাঝখানে, অ্যারাবিয়ান সি এর মাঝখানে, ঠিক আছে। বম্বে হাই বা মুম্বাই হাই সমুদ্রের মধ্যে, ম্যাপ পয়েন্টিংটা করতে হয়, ওকে, মুম্বাই সিটির মধ্যে নয়। মুম্বাই হাই 1 নম্বর, গুজরাট, গুজরাটে আছে আরেকটা পেট্রোলিয়াম ফিল্ড, গুজরাট। এবং আরেকটা কোথায় আছে, আসামে, ঠিক আছে। আসামের জায়গাটার নাম আশা করি বলতে হবে না, আমরা সবাই মোটামুটি জানি, ডিগবয়। ডিগবয় ইজ দ্য ওল্ডেস্ট অয়েল ফিল্ড, ঠিক আছে। সব থেকে পুরনো অয়েল ফিল্ড যেটা ইন্ডিয়াতে আবিষ্কার হয়েছে সেটা হচ্ছে ডিগবয়, আসামে। তারপরে মুম্বাই হাই পরবর্তীকালে, এবং গুজরাটেও রয়েছে কিছু। তারপরে বলছে যে আঙ্কলেশ্বর ইজ এ মোস্ট ইম্পর্টেন্ট ফিল্ড অফ গুজরাট। এই গুজরাটের যে ফিল্ডটার নাম, সেটার নাম হচ্ছে আঙ্কলেশ্বর। আলাদা করে গুজরাট বলা দরকার নেই, গুজরাটের পার্টিকুলার এরিয়া, জায়গাটার নাম বলতে হবে, সেটার নাম হচ্ছে আঙ্কলেশ্বর। সেকেন্ড, আসাম ইজ দ্য ওল্ডেস্ট অয়েল প্রডিউসিং স্টেট অফ ইন্ডিয়া, অবভিয়াসলি ডিগবয়। শুধু রাজ্যের নাম বললে হবে না, জায়গাটার নামও ইম্পর্টেন্ট। আসামের ডিগবয় হচ্ছে ওল্ডেস্ট অয়েল ফিল্ড। এই যে নিচেই বলছে, ডিগবয়, নাহারকাটিয়া অ্যান্ড মোরান আর ইম্পর্টেন্ট অয়েল ফিল্ডস ইন দ্য স্টেট। আসামে শুধু একটা নয়, ডিগবয় নয়, আরো আছে। একটা হচ্ছে নাহারকাটিয়া, প্রত্যেকটা নামই কিন্তু গুরুত্বপূর্ণ। আর একটা হচ্ছে মোরান, ঠিক আছে। নাহারকাটিয়া, মোরান, এই দুটো নামও মনে রাখতে হবে, বাট সব থেকে ওল্ডেস্ট হচ্ছে ডিগবয়। এই তিনটেই কিন্তু আসামে পাওয়া যায়। আসামে একটা নয়, তিনটে অয়েল ফিল্ড রয়েছে পরপর। আর আঙ্কলেশ্বর গুজরাটে একটা, মুম্বাই হাই, ঠিক আছে। সারা ইন্ডিয়ার মধ্যে মাত্র এই কটা অয়েল ফিল্ড রয়েছে। আরো আরো কয়েকটা, সেগুলো মাইনর। এগুলো হচ্ছে মেজর অয়েল ফিল্ড, যেগুলো থেকে আর কি ম্যাক্সিমাম প্রোডাকশন হয়, মানে ইম্পোর্টের প্রয়োজন হয় না। কিন্তু আমাদের ডিমান্ড যা বেশি পেট্রোলিয়ামের, সেক্ষেত্রে ইম্পোর্টের প্রয়োজন হবেই। এই 5-6টা অয়েল ফিল্ড থেকে আরো টুকটাক যেগুলো আছে অয়েল ফিল্ড, সেখান থেকে কিন্তু এই ভাস্ট ইনক্রিজিং ডিমান্ড কিন্তু ফুলফিল হয় না।
সেই জন্য কি করতে হয়, ইম্পোর্ট করতে হয়, এবং ইম্পোর্ট করতে গিয়েই আমাদের কিন্তু কস্টিংটা বেড়ে যায় পেট্রোলিয়ামের, কারণ ইন্ডিয়াতে ন্যাচারালি পেট্রোলের সোর্স খুব কম। কোলের সোর্স আছে প্রচুর, কয়লা অনেক উৎপাদন হয়, বাট পেট্রোলিয়াম অত বেশি হয় না। যতটা ডিমান্ড অনেক বেশি, বাট উৎপাদন তত বেশি নয়। এই স্লাইডে কারো কোনো প্রবলেম থাকবে আগে জিজ্ঞেস করুন। মালদা, পূর্ত ভবন, কল্যাণী, আসানসোল, শিলিগুড়ি। ওকে, আমি নেক্সট স্লাইডে যাচ্ছি তাহলে। হ্যালো, হ্যাঁ ম্যাডাম বলেন। কল্যাণী থেকে বলছি। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম বলুন। আগের একটা পরীক্ষায় একটা কোশ্চেন দিয়েছিল, সেটা হচ্ছে হুম, সানরাইজ ইন্ডাস্ট্রি। হ্যাঁ হ্যাঁ, সেখানে অপশন ছিল এই পেট্রোলিয়াম হ্যাঁ আর আইটি সেক্টর, আরো অন্যান্য কয়েকটা ছিল। এবার হ্যাঁ কোনো কোনো জায়গায় সেটা বলছে পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রি হচ্ছে সানরাইজ ইন্ডাস্ট্রি, আবার হ্যাঁ। কোনো কোনো জায়গায় বলছে আইটি সেক্টর তো এখন একটা সানরাইজ ইন্ডাস্ট্রি। কোনটা ম্যাডাম ঠিক হবে? আচ্ছা, সানরাইজ ইন্ডাস্ট্রি এটা হচ্ছে পুরোপুরি কন্ট্রোভার্সিয়াল একটা কোয়েশ্চেন, কারণ কথাটার মধ্যেই লুকিয়ে আছে উত্তরটা, যে সানরাইজ ইন্ডাস্ট্রি মানে নিউলি ডেভেলপিং ইন্ডাস্ট্রি ইন্ডিয়াতে যেটা। এবার সানরাইজ ইন্ডাস্ট্রি আমি যদি একদম মুখস্থর মতো করে না করি যে এটা আনসার নিচ্ছে সুতরাং এটাই, সেটা যদি না করি, আমি যদি ব্যাপারটাকে অ্যানালাইজ করার চেষ্টা করি, তাহলে দেখবো সানরাইজ কথাটার মানে হচ্ছে ডেভেলপিং, বা সেই ইন্ডাস্ট্রিটা এখন ক্রমশ ডেভেলপ হচ্ছে, এখনো ডেভেলপিং ফেজে রয়েছে, এখনো পুরোপুরি উন্নত হয়নি, উন্নয়ন চলছে, তার উপর কাজ চলছে, এখনো অবধি সেটা উন্নত হিসেবে ধরা হয় না যে ইন্ডাস্ট্রিকে, তাকেই সানরাইজ ইন্ডাস্ট্রি বলবে। এবার সেখানে অনেক সময় সানরাইজ ইন্ডাস্ট্রির মধ্যে কখনো আইটি বলে, আপনি বললেন কখনো পেট্রোলিয়াম বলে, আবার আমি দেখেছি কখনো কখনো অটোমোবাইল বলে, ঠিক আছে, অটোমোবাইল ইন্ডাস্ট্রিও বলে, মানে গাড়ির ব্যবসা, ঠিক আছে, গাড়ির ইন্ডাস্ট্রিটা। এবার পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রি, অটোমোবাইল ইন্ডাস্ট্রি, এগুলোকেও সানরাইজ হিসেবে ধরা যায়, কোনো কোনো এক্সাম ধরে, কোনো কোনো এক্সাম আইটি কে ধরে। আইটি ইন্ডাস্ট্রি মানে ইনফরমেশন টেকনোলজি, আমরা জানি সফটওয়্যার ইন্ডাস্ট্রি, সেটা কিন্তু অনেক বেশি সানরাইজ হিসেবে, আমি যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে কিন্তু আইটি ইন্ডাস্ট্রি হওয়া উচিত, কারণ সেটা সত্যি কথা আমাদের ইন্ডিয়াতে অনেক পরে। কম্পিউটার রেভলিউশন কবে হয়েছে? 1995 এর পরে, রাজীব গান্ধীর সময় কম্পিউটার প্রথম এসছে ইন্ডিয়াতে। তো সেটা কিন্তু অনেক নতুন ইন্ডাস্ট্রি, আইটি ইন্ডাস্ট্রির বয়স হার্ডলি 15 থেকে 20 বছর, কিন্তু অন দ্য কন্ট্রারি কোল ইন্ডাস্ট্রি, পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রি, এগুলো কিন্তু অনেক আগে। বম্বে হাইতে ডিগবয়, আসামের কথা এগুলো ছেড়ে দিলাম, এগুলো স্বাধীনতার আগে। আমি যেহেতু পেট্রোলিয়ামকে কনসিডার করি এবার সেকেন্ড অপশন, হ্যাঁ আইটি ইন্ডাস্ট্রি শুরু হয়েছে আফটার 2000 সালের পরে, ঠিক আছে। এবার যদি নেক্সট পেট্রোলিয়ামকে কনসিডার করি, সেটা শুরু হয়েছে অলমোস্ট আফটার 1975, কমার্শিয়াল এক্সপ্লোরেশন, ঠিক আছে। 1975 কেন? বম্বে হাই কিন্তু শুরু হয়েছে 1975, এবং বম্বে হাই থেকে হাইয়েস্ট অ্যামাউন্ট পেট্রোলিয়াম এক্সট্রাক্ট করা হয় ইম্পোর্ট বাদ দিয়ে। ডিমান্ডটা যেটা চলছে সেটা তো ইম্পোর্টের ওপর, কিন্তু যদি আমরা ইন্ডিজিনিয়াসলি দেখি তাহলে বম্বে হাই থেকে সব থেকে বেশি তেল কিন্তু উৎপাদন হয়, সেটা শুরু হয়েছে 1975 এর পরে, ইন্দিরা গান্ধীর টাইম। তো সেটাও কিন্তু খুব একটা পুরনো নয়, সেই জন্য সানরাইজ ইন্ডাস্ট্রি কোয়েশ্চেন তখন আপনাকে করছে, তখন অপশনে এইগুলোই কিন্তু থাকবে। থার্ড অপশন থাকবে অটোমোবাইল, মানে গাড়ির ইন্ডাস্ট্রি, বা গাড়ি ইন্ডাস্ট্রিও তো নতুন, ঠিক আছে, সেই অর্থে দেখতে গেলে স্বাধীনতার আগে তো গাড়ির ইন্ডাস্ট্রি ছিল না। পেট্রোলিয়াম এবং অটোমোবাইল ইন্ডাস্ট্রি একসাথে হয়ে গাড়ি ইন্ডাস্ট্রি ফ্লারিশ করেছে প্রায় 1985 এর পর থেকে, ঠিক আছে। লোকের ঘরে ঘরে গাড়ি, এটা কবে থেকে তৈরি হয়েছে? 1990 সালে অত গাড়ি ছিল না, এখন গাড়ি কেনা অনেক সহজ, ঠিক আছে, ইএমআই ফেসিলিটি আছে, তো গাড়ি ইন্ডাস্ট্রিটাও কিন্তু সেই অর্থে সানরাইজ ইন্ডাস্ট্রি, কিন্তু তবুও যদি পার্সেন্ট টু পার্সেন্ট ভ্যারি করে, আপনি যেটা বলছেন কোনো কোনো জায়গায় এটা আনসার হচ্ছে আইটি, কোনো কোনো জায়গায় অটোমোবাইল, কোনো কোনো জায়গায় পেট্রোল, একদমই ঠিক। যেই পরীক্ষক যেটাকে কনসিডার করছে সেইটা অ্যাকচুয়ালি, সানরাইজ শব্দটার মানে হচ্ছে ডেভেলপিং। এবার পরীক্ষকের চোখে আইটিটা বেশি ডেভেলপিং না পেট্রোলিয়াম অটোমোবাইল বেশি ডেভেলপিং, সেটা সেই পরীক্ষকের অভিমত, ঠিক আছে। কিন্তু যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রি তবুও তো আগে ছিল, আসাম টাসামে তাও ছিল, বাট আইটিটা সম্পূর্ণ নতুন, তো আমার মতে সানরাইজ ইন্ডাস্ট্রি আনসার আইটি ইন্ডাস্ট্রি হওয়া উচিত, ঠিক আছে। এবার অন্য কোনো জায়গায় আপনি পেতেই পারেন, অন্য অটোমোবাইল কিছু আনসার পেতেই পারেন, সেক্ষেত্রে সেফ অপশন হচ্ছে আমাদের যেটা করতে হবে পরীক্ষক হিসাবে। বুঝতেই পারছি এটা কন্ট্রোভার্সিয়াল, এক এক পরীক্ষক এক এক ভাবে দেখছে সানরাইজ ইন্ডাস্ট্রি কোনটা। আমাদের যেটা করতে হবে পরীক্ষক মানে পরীক্ষার্থী হিসেবে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, যেই কোয়েশ্চেনটা যেই পরীক্ষায় আসছে তার প্রিভিয়াস ইয়ারে যদি সেটার আনসার কি রিলিজ হয় অফিসিয়ালি, কোনো কোচিং ইনস্টিটিউট রিলিজ করলো সেটার কথা বলছি না, এ যেমন ডাব্লিউবিসিএস কিন্তু রিসেন্টলি অফিসিয়াল আনসার কি রিলিজ করছে,
তো আমাকে যদি অফিসিয়াল আনসার কিতে যদি সানরাইজ ইন্ডাস্ট্রির আনসার পিএসসি বলে দেয় পেট্রোলিয়াম, এরপর যদি বিসিএস এই কোশ্চেনটা আবার আসে, তখন কিন্তু আমাকে পেট্রোলিয়ামই আনসার করতে হবে, কারণ অফিসিয়াল আনসার কিতে অলরেডি আমি আগে সেটা পড়েছি, ওই পিএসসি ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন এর মতে সানরাইজ ইন্ডাস্ট্রি হচ্ছে পেট্রোলিয়াম। এই দেখতে হবে কোন পরীক্ষা ক্রমকে কোনটা, কারণ এটা কোনো সঠিক আনসারে এসেছিল আমরা যেতে পারবো না। হ্যাঁ, WBPS শুনতে পরীক্ষায় শুনতে পাচ্ছি না, আপনার কথা কেটে এই গেল। আর কোয়েশ্চেনটা WBPSI পরীক্ষাতে এসেছিল। হ্যাঁ, এসআই তো তার মানে তো পিএসসি এসআই পরীক্ষা কন্ডাক্ট করে ডাব্লিউবিপিএসসি। হ্যাঁ, তার মানে এসআই তে আগে এসেছিল, মানে এটা ডাব্লিউবিসিএস ও কিন্তু আগে এসেছিল, ডাব্লিউবিসিএস কোশ্চেন পেপার থেকে এসআই এর পরীক্ষা এটা কপি করা হয়েছে। তার মানে আমাদের আনসার করতে হবে ডাব্লিউবিপিএসসি আগে ডাব্লিউবিসিএস প্রিলিমসে এই কোশ্চেনটা যখন জিজ্ঞেস করেছিল, এটা কিন্তু ডাব্লিউবিসিএস প্রিলিমস এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, সেই আনসার কিতে পিএসসি যেটা বলেছিল আনসার সেটাই হবে, এবং মোস্ট প্রবাবলি আমার যেটা মনে হয় পিএসসি কিন্তু পেট্রোলিয়ামকেই ধরে আনসার। ঠিক আছে, মোস্ট প্রবাবলি ডাব্লিউবিপিএসসি পেট্রোলিয়ামকে ধরে, হয়তো আপনি এরপরে আরআরবি এনটিপিসি হয়তো আইটি ধরবে, আলাদা আলাদা বোর্ড, কিন্তু ডাব্লিউবিপিএসসি কিন্তু পেট্রোলিয়ামকে ধরে। এটা ডাব্লিউবিসিএস প্রিলিমস এর প্রিভিয়াস ইয়ার পেপার, সেই অর্থে। ঠিক আছে, ইজ ইট ক্লিয়ার কল্যাণী? হ্যাঁ ম্যাডাম, ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি।